This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, শুরুতেই যে খবর আমাদের নজর রাখতেই হচ্ছে, মুম্বাইতে অভিনেতা সাইফ আলী খান, সেই সাইফ আলী খানের বাড়িতে ঢুকে তার ওপর হামলা চালানো দুষ্কৃতী। টিভি9 বাংলার কাছে সেই হামলায় যে আততায়ী হামলা চালিয়েছিল সেই আততায়ী এক্সক্লুসিভ সিসিটিভি ফুটেজ দেখাবো আপনাদের। এর পাশাপাশি আপনাদের দেখাবো যে ছুরি দিয়ে হামলা হয়েছিল সেই ভাঙা ছুরিটির অংশ, যে ছুরিটি মুম্বাই লীলাবতী হাসপাতালের চিকিৎসকরা সাইফ আলী খানের পাঁজর থেকে কার্যত বার করেছেন। মধ্যরাত 1:37 সাইফ আলী খানের বাড়িতে ঢোকে সেই দুষ্কৃতী, বেরোয় রাত 2:30টার পরে। 1 ঘন্টারও বেশি সময় সেই সাইফ আলী খানের ছেলের বেডরুমে, ছোট ছেলের বেডরুমে সেখানে ছিল সেই দুষ্কৃতী। এখন প্রশ্ন উঠছে, সাইফ আলী খানের মতো একজন অভিনেতা যিনি একেবারে সিসিটিভির ঘেরাবন্দি, পাহারার ঘেরাবন্দি একটা আবাসনে থাকেন, সেখানে কিভাবে এই দুষ্কৃতী ঢুকলো? এখনো পর্যন্ত আমরা খবর পেয়েছি একজন সন্দেহভাজনকে আটক করে বান্দ্রা থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই মুহূর্তে নয়াদিল্লি থেকে সহকর্মী জ্যোতির্ময় রয়েছেন। আমি জ্যোতির্ময়ের কাছে একবার জানতে চাইবো, জ্যোতির্ময়, এখনো পর্যন্ত সাইফ আলী খানের ওপর কে হামলা চালিয়েছে, কি প্ল্যান ছিল, কি মোটিভ ছিল? মুম্বাই পুলিশ তার স্পেশাল যে টিম নামিয়েছে, এখনো পর্যন্ত তাদের কাছে এই বিষয়ে কি আপডেট রয়েছে? দেখো, প্রায় 35টি টিম গঠন করে এই ঘটনা তদন্ত হচ্ছে এবং এই তদন্ত কয়েকটি পার্টে হচ্ছে। তার মধ্যে একটি পার্ট একেবারে সাইফ আলী খানের বাড়ি কেন্দ্রিক, অর্থাৎ তার বাড়ির যাবতীয় সিসিটিভি ফুটেজ কালেক্ট করা হয়েছে। বাড়ির ভেতরের অংশে সিসিটিভি ফুটেজ, যার মধ্যে যে আমরা দেখেছি যে সিঁড়ি দিয়ে বা ফায়ার এক্সিট দিয়ে এই ব্যক্তি নেমে চলে যাচ্ছে, বাড়ির বাইরে সিসিটিভি ফুটেজ, এবং তার পাশাপাশি বাড়ির যারা পরিচারিকা বা সদস্য রয়েছেন তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের আরেকটি পার্টে এই ব্যক্তির ব্যাকগ্রাউন্ড জানার চেষ্টা চলছে। ইতিমধ্যেই এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই ব্যক্তি কিনা তার অফিসিয়াল পুলিশ কনফার্মেশন এখনও পর্যন্ত আমাদের কাছে আসেনি, ফলত তার জিজ্ঞাসাবাদ থেকে কি উঠে আসছে এবং পুলিশের কি বক্তব্য, সেই দিকে এই মুহূর্তে আমরা সবথেকে বেশি নজর দিয়ে অপেক্ষা করছি। এর পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে এই ব্যক্তির নেপথ্যে কোনো গ্যাং বা অর্গানাইজেশন রয়েছে কিনা। গতকাল মুম্বাই পুলিশ হঠাৎ করেই কোনো রকম তদন্তের আগে তারা একটি খোলা সার্টিফিকেট দিয়ে দেয় যে এই ঘটনার অভ্যন্তরে কোনো রকম অন্তর্ঘাত নেই, এই ঘটনা শুধুমাত্র নিছক একটি ডাকাতির চেষ্টার ঘটনা এবং এই ঘটনার সঙ্গে কোনো গ্যাং অর্থাৎ লরেন্স বিষ্ণই গ্যাং বা কোনো সন্ত্রাসবাদী সংগঠন তাদের কোনো হাত নেই বলে একটি প্রায় সাদা পাতায় সার্টিফিকেট তারা লিখে দেয়। কিন্তু যে প্রশ্নগুলি উঠে আসছে, যে ঘটনাক্রম আমরা দেখতে পাচ্ছি, তাতে কিন্তু প্রাসঙ্গিকভাবেই প্রশ্ন উঠে আসছে যে গত কয়েকদিন আগে আমরা দেখেছি যে সালমান খানের বাড়িতে গুলি চলল এবং তার থেকেও বড় কথা যে সিসিটিভি ফুটেজে এসছে, যা নিয়ে সব থেকে বেশি চাঞ্চল্য, শাহরুখ খানের বাড়ির বাইরেও ঘুরতে দেখা গিয়েছে সন্দেহভাজনকে। যদি তোমাকে একটু থামাচ্ছি, আমার একটা প্রশ্ন ছিল। দেখো, আমরা ছেলেবেলায় দেখতাম মানে মধ্যবিত্ত বাড়িতে একটা রেওয়াজ থাকতো, শেষ বেলায় যে বাদদরজায় যে তালা পড়তো, হেড অফ দ্য ডিপার্টমেন্ট খাটের তলা, দেরাজ, এইসব পাশগুলো দেখে নিতেন। আমি জানি না এখন সেই প্রথা রয়েছে কিনা বাড়িতে বাড়িতে, কিন্তু এখানে ভেস্টিবিউল পর্যন্ত না হয় সেই আততায়ী পৌঁছলো, কিন্তু সে তার বেডরুমের ভেতরে ঢুকলো কিভাবে? তার জন্য তো বাড়ির যে দরজা সেটা তো লক থাকে সাধারণত। একদমই ঠিক। এই প্রশ্ন থেকেই কিন্তু অন্তর্ঘাতের সম্ভাবনাটা আরও বেশি করে তীব্র হয়ে উঠছে। কারণ কি, যে ফ্ল্যাটে তিনি থাকেন সেই ফ্ল্যাটটা হচ্ছে 11th ফ্লোরে। যদি 11th ফ্লোর পর্যন্ত পৌঁছতে হয়, প্রথম যে কম্পাউন্ড, সেই কম্পাউন্ডের ভেতরে ঢুকতে হবে এবং সেই কম্পাউন্ড কিন্তু কোনো একটা হাটখোলা দরজা দিয়ে কেউ একজন হেঁটে ঢুকে গেল এমনটা নয়। এই ব্যান্ড্রা এলাকার সব থেকে সিকিউরড একটি এলাকা, যেখানকার প্রত্যেকটা অলি গলি রাস্তায় সিসিটিভি রয়েছে এবং এখানে প্রতি মুহূর্তে পুলিশের নজরদারি রয়েছে, কারণ প্রায় প্রত্যেকটি বাড়িতেই কোনো না কোনো সেলিব্রিটি থাকেন। সেখানকার একটি কম্পাউন্ডের ভেতরে এই ব্যক্তি ঢুকে পড়লেন, তিনি 11th ফ্লোর পর্যন্ত শুধু পৌঁছে গেলেন না, ঠিক এখানেই যে সবথেকে বড় প্রশ্নটা আসছে তা হচ্ছে যে এফআইআর দায়ের করা হয়েছে, জাহাঙ্গীরের সঙ্গে যে পরিচারিকা ছিলেন তার যে বয়ান সেখানে রেকর্ড করা হয়েছে, তা থেকে আরও বড় প্রশ্ন উঠে আসছে। তিনি পাশের ঘরে বা বাথরুমের মধ্যে একটি ছায়ামূর্তি দেখতে পান, তখন তিনি জিজ্ঞেস করেন কে ওখানে আছেন, তখন এই ব্যক্তি বেরিয়ে আসেন, সঙ্গে থাকো তাকে ভয় দেখান। জ্যোতির্ময়, তুমি আমাদের সঙ্গে থাকো। এই প্রশ্ন তো উঠছেই, পাশাপাশি এই যে শাহিদ, যার কথা আমরা বলছি, যাকে এখনো পর্যন্ত সন্দেহভাজনকে আটক করা হয়েছে, তার বিরুদ্ধে কিন্তু এর আগেও 5টি অপরাধমূলক কাজের অভিযোগ ছিল। অন্যদিকে বান্দ্রা থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আরও একজন যুবককে। সাইফ পত্নী করিনার বয়ান রেকর্ড করেছে পুলিশ। पूछताछ के लिए किस मामले में?
ये नहीं पता, मुझे खुद को नहीं पता है। क्या काम करते हैं? कारपेंटर का काम चालू किए थे, कारपेंटर का। क्या बोल के ले गया पुलिस उनको? क्या बोल के पुलिस? नहीं बोले, पुलिस नहीं बुलाई थी। बोल रहे ना पुलिस नहीं बुलाई थी। पुलिस को लेने आई थी वहाँ पे? पुलिस नहीं, ना मेरे घर पुलिस आई, ना मैनेजर आया, ना पुलिस आया। फोन आया था, फोन पे हम लोग मेरे आदमी गए थे, जब किए इन्होंने तो डर किस बात की, तो इसके वजह से चले गए थे। मेरे 5 कारीगर वहाँ पे हैं पूछताछ के लिए। मेरे अब्बा को लेकर आए। क्या करते आपके अब्बा? फर्नीचर का काम करते। फर्नीचर का। कितने दिन से वहाँ पर काम कर जा रहे थे वो जिस दिन काम शुरू किया उसके दूसरे दिन रात में किसी ने ऐसा किया है। अच्छा, ऐसा हुआ है? हाँ। ये जो आरोपी का फोटो वायरल हो रहा है, वो क्या आपके अब्बा के साथ कभी आता है? नहीं, वो कोई दूसरा कर रहा है। वो कोई दूसरा कर रहा है, मतलब मौके का फायदा उठा ले कि मेरे अब्बा के ऊपर फंसा दे। ऐसा लोग ने करे। 5 जन काम करते हैं। मेरे अब्बा 5 जन का काम। हाँ, जितने 15 साल से 10 साल से जो उनके वहाँ घर पे भी काम करे, नौकर लोग, उन लोग भी है। और भी मेरे अब्बा के जो है सब जन है वहाँ पे। দেখুন, আমাদের মতো দেশে খুব সাকসেসফুল যারা ফিল্ম স্টার প্রথম সারির এবং যারা ক্রিকেটার, তাদের থেকে বড় সামাজিক স্তরে তাদের থেকে বড় ভিআইপি হয় না। শোনা যাচ্ছে সূত্রের খবর যে যারা সেফ আলী খানকে মারতে চেয়েছিল তারা নাকি শাহরুখ খানের বাড়ির সামনেও রেকি করেছিল। বিরাট বড় খবর, এই খবরের বিরাট গুরুত্ব রয়েছে সিকিউরিটির দিক থেকে। অবশ্যই আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি জ্যোতির সঙ্গে। জ্যোতি, তুমি একটু আগেই প্রসঙ্গটা তুলেছিলে, শাহরুখ খানের বাড়িতে কবে কিভাবে তারা রেকি করেছিল, কি জানা যাচ্ছে? দেখো, গত 2 দিন আগে এই সন্দেহভাজন ব্যক্তিকে ঘুরতে দেখা গিয়েছে এবং যে ব্যক্তিকে আমরা দেখতে পাচ্ছি যে সাইফ আলী খানের বাড়ির সিঁড়ি দিয়ে বা ফায়ার এক্সিট দিয়ে নেমে যাচ্ছে, সেই ব্যক্তির আদলের সঙ্গে, মুখের আকৃতির সঙ্গে শাহরুখ খানের বাড়ির সামনে যে ব্যক্তি ঘুরছে তা কিছুটা মিলছে। আর ঠিক এই জায়গা থেকেই সন্দেহ দানা বাঁধছে। কিন্তু যে প্রশ্নটা উঠে আসছে যে পুলিশ যে সাদা পাতায় সার্টিফিকেট লিখে দিয়েছিল গতকাল যে এই ঘটনার নেপথ্যে কোনো গ্যাং নেই, ঘটনাক্রম কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তার কারণ, যে কথা আমি কিছুক্ষণ আগেও বলছিলাম, বাবা সিদ্দিকী খুন হয়ে যাওয়া এবং তার পরবর্তী ক্ষেত্রে শাহরুখ খানকে শাসানি এবং সালমান খানকে হুমকি দেওয়া লরেন্স বিষ্ণইয়ের গ্যাংয়ের, এবং সালমান খানের বাড়ির সামনে গুলি চলা এবং তার পরবর্তী ক্ষেত্রে সাইফ আলী খানকে স্ট্যাব করা। এই সাইফ আলী খানকে স্ট্যাব করার ঘটনার নেপথ্যেই কিন্তু যে বয়ানটা রেকর্ড হয়েছে, অর্থাৎ যে এফআইআর করা হয়েছে, তার সঙ্গে এই শাহরুখ খানের বাড়ির সামনে যিনি ঘুরে বেড়াচ্ছেন তার একটা দীর্ঘ যোগসূত্র রয়েছে। তার কারণ, প্রায় আধ ঘন্টা বেশি সময় ধরে এই গন্ডগোলটা, অর্থাৎ মারামারি, ধস্তাধস্তি সবকিছু চলেছে এবং সেই সময় এই ব্যক্তির পালিয়ে যাওয়া যথেষ্ট সময় ছিল যখন তাকে প্রত্যেকে ঘিরে ফেলেছে। কিন্তু তিনি পরিচারক এবং কারিনা কাপুর নিজে সেখানে উপস্থিত ছিলেন, একাধিক পরিচারক ছিলেন, কিন্তু তিনি শুধু সাইফ আলী খানকে টার্গেট করে 6 বার তাকে ছুরি মেরেছেন। হতে পারে যে সাইফ আলী খান হয়তো তিনি তাকে ধরার চেষ্টা করছিলেন, তাকে হয়তো আক্রমণভাবে আটকানোর চেষ্টা করছিলেন। অনেক ধন্যবাদ জ্যোতির্ময়, আপাতত তোমাকে অনেক ধন্যবাদ। দেখুন, এবার একটু আমাদের রাজ্যের দিকে নজর রাখি। উত্তর দিনাজপুর, যেখানে 2 পুলিশ কর্মীকে গুলি চালিয়ে আহত করে পালিয়ে গেল এক সন্দেহভাজন আসামি, অপরাধী। সেই সাজ্জাককে, অর্থাৎ যে অভিযুক্ত পালিয়ে গেল, তাকে অস্ত্র কে দিয়েছিল, এটাই এখন সব থেকে বড় লাখ টাকার প্রশ্ন। পুলিশি তদন্তে এখনো পর্যন্ত যা উঠে আসছে, এই সাজ্জাককে অস্ত্র দিয়েছিল আর এক দাগি অপরাধী, যার নাম আব্দুল। এই আব্দুল একজন বাংলাদেশি অনুপ্রবেশকারী। সে এই রাজ্যে এসে এর আগে দুষ্কর্ম ঘটিয়েছে। তাকে আদালত বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছিল, মানে পুশব্যাকের নির্দেশ দিয়েছিল, কিন্তু তারপরেও বাংলাদেশে নয়, এই আব্দুল এই রাজ্যেই ছিল এবং এই আব্দুলই কোনো একটা ফাঁকে আদালতে যে সাজ্জাক পুলিশকে গুলি চালিয়ে পালিয়ে গেল তাকে আগ্নেয়াস্ত্র জুগিয়েছিল। এমনই চাঞ্চল্যকর তথ্য এই মুহূর্তে উঠে আসছে উত্তর দিনাজপুরের গুলিকাণ্ডে। এই আসামিটা হচ্ছে একটা কেসে অ্যারেস্ট হয়েছিল 2019-এ। ওর নাম হচ্ছে আবুল হোসেন এলাইস আবাল। 14 ফরেনার্স অ্যাক্টে অ্যান্ড আর্মস অ্যাক্টে ওকে অ্যারেস্ট করে গোয়ালপুকুর থানা এখানে পাঠাইছিল। ওকে 3 বছর কনভিকশন দিয়ে 50,000 টাকা ফাইন, 2 ইয়ার্স আরও পানিশমেন্ট দিয়ে ওদেরকে পুশব্যাক করে দেওয়া হয়। সে সময় এ অ্যাকিউজ সাজ্জাক আলম, যে মেন অ্যাকিউজ আছে, ও হচ্ছে 20/10/2019 তারিখে অ্যারেস্ট হয়। কালকে এখানে কোর্টে ওর দেখা, মানে কোর্টে হচ্ছে ওকে দেখেছে, ওকে বুঝে যাচ্ছে কি ওর সঙ্গে ও কালকে কথাবার্তা করেছে, সেই জন্য ওকে হচ্ছে এই কেসে ও সহযোগিতা করেছে ওকে ভাগানোর জন্য। গোয়ালপুর অ্যাড্রেসটা ভুল, একদম বাংলাদেশি। তাকে 14 ফরেনার্স অ্যাক্টে অ্যারেস্টে নিয়ে এসেছিল,
তার কনভিকশনের আমার কাছে অর্ডারটাও আছে। এই মুহূর্তে আমাদের সহকর্মী রূপক রয়েছেন উত্তর দিনাজপুর থেকে। আমি রূপকের কাছে একটাই বেসিক প্রশ্ন জানতে চাইবো। রূপক, বাংলাদেশি অনুপ্রবেশকারী দাগি অপরাধী পুলিশের নাকের রগায় বসে রয়েছে, আগ্নেয়াস্ত্র পাচার করছে আরেক দুষ্কৃতীর হাতে, আর পুলিশ কিছু জানতে পারলো না। একেবারেই তাই। দেখো যে পুলিশের ইন্টেলিজেন্স যে পুরোপুরি ব্যর্থ, এই ঘটনায় কিন্তু আরও একবার তা প্রমাণ হলো। কারণ একদিকে যখন শাসক দলের নেতারা বিএসএফের ওপরে দায় চাপাচ্ছেন, বিএসএফের ব্যর্থতার কথা বলছেন, অন্যদিকে ভেতরে থেকে এই রাজ্যের পুলিশ কি করছিল বা পুলিশের গোয়েন্দা কি করছিল সেই প্রশ্নও কিন্তু সমান্তরালভাবে থাকতেই পারে, উঠছেই। কারণ এই যে আবাল যার বিরুদ্ধে অভিযোগ এই অস্ত্র সরবরাহ করার, তাকে কিন্তু প্রথমে রায়গঞ্জ জেলে রাখা হয়, সেখান থেকে তাকে বহরমপুর জেলে পাঠানো হয় বলে কিন্তু আমরা জানতে পারছি। এবং রায়গঞ্জ জেলে থাকার সময় কিন্তু এই সাজ্জাকের সঙ্গে কিন্তু এই আবালের ভালো বন্ধুত্ব হয়, ভালো ঘনিষ্ঠতা হয়। এবং পরবর্তীতে যেমনটা সরকারি আইনজীবী দাবি করছেন যে এই ঘটনার দিন, গুলি চালানো ঘটনার দিন কিন্তু এই অভিযুক্ত আবালকে ইসলামপুর কোর্ট চত্বরে দেখা গিয়েছিল। তাহলে সেই ক্ষেত্রে পুলিশের গোয়েন্দা দপ্তর বা পুলিশ তারা কি করছিল, কেন পুলিশের নজর এড়িয়ে গেল, কিভাবে যদি চাদরে মুড়িয়েই যদি কোনো আগ্নেয়াস্ত্র দিয়ে থাকে তাহলে সেটা কেন হচ্ছে যে একদিকে যখন অশান্ত বাংলাদেশ অনুপ্রবেশের বারবারন্ত ঘটছে রাজ্যে, তখন কেন পুলিশ সেই আবহেও একটু বাড়তি সতর্ক থাকলো না, সেই প্রশ্নটা থেকেই যাচ্ছে। আপাতত তোমাকে ধন্যবাদ রূপক। দেখুন, একদম ব্যক্তিগত এবং পারিবারিক অভিজ্ঞতা থেকে বলতে পারি, যদি কোনো বাংলাদেশি এদেশে লিগালি বসবাস করেন বিবাহ সূত্রে, তাহলে মাঝে মাঝেই যে এলাকায় আছেন সেখানকার কমিশনারেট বা ডিআইবি, ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স ব্যুরো, তারা কিন্তু খবর নেয় এবং সে কোন বাড়িতে আছে, যে ঠিকানা দিয়েছে সেখানেই আছে নাকি 3 মাস অন্য জায়গায় আছে। এইটা যদি লিগাল ওয়েতে সম্ভব হয়, যে লিগালি বসবাস করছে, তাহলে যে ইললিগালি এখানে আছে তাকে কেন দেশে ফেরত পাঠানো যাচ্ছে না, এই সন্দেহটা গোয়েন্দাদের মনে জাগে না, বা এইটা তারা দেখেন না? এটা একটা বড় প্রশ্ন। এবং জেলের ভেতরে ছক, তাও আবার বাংলাদেশি, এটা তো উগ্রপন্থী হলেও হতে পারতো। এর তাৎপর্যটা ব্যাখ্যা করবেন আমার সহকর্মী সিজার মন্ডল। দেখো রাজা, এই যে ঘটনা সামনে এলো, অর্থাৎ সাজ্জাক আলমকে যেভাবে আব্দুল বা আবুল সাহায্য করেছে বলে পুলিশ যেটা স্বীকার করছে, এবং কোর্ট লকআপে তারা দিয়েছে, এই অস্ত্র তুলে দেওয়া হয়েছে, সেখানে দাঁড়িয়ে দুটো খুব পার্টিনেন্ট প্রশ্ন উঠে আসে। এক হচ্ছে পুশব্যাক করার পরও কিভাবে একজন অনুপ্রবেশকারী আবার ঢুকলো, সে রীতিমতো সেখানে এই রাজ্যের বুকে ডেরা বেঁধে কোর্ট লকআপ পর্যন্ত পৌঁছে গেল, তার পুরনো যে সঙ্গী তাকে অস্ত্র পৌঁছতে। আরেকটা বিষয় কোথাও আসছে যে জেল, এর আগেও আমরা দেখেছি মুর্শিদাবাদের জেল থেকে তারিকুল ইসলাম, সেও বাংলাদেশি নাগরিক, কিভাবে জেলে তার সহবন্দী যে তাকে মগজধোলাই করে তার মাধ্যমে জেল থেকে একাধিক নেটওয়ার্ক, একাধিক মডিউল সে অপারেট করছিল। ঠিক একইভাবে সাজ্জাকও কিন্তু জেলে বসে বাইরে থাকা এই আবুলের সঙ্গে যোগাযোগ রেখে এই যে মারাত্মক পরিকল্পনা, সেই পরিকল্পনাটাকে এক্সিকিউট করলো এবং সফলভাবে এক্সিকিউট করলো। তাহলে কোথাও কি এইটাই প্রমাণিত হচ্ছে না, সরকারের নজরদারির মধ্যে বসে, প্রশাসনের নজরদারির মধ্যে বসে জেলের মধ্যে সবথেকে বড় অপরাধের পরিকল্পনাগুলো হচ্ছে? তাহলে জেল কর্তৃপক্ষের নজরদারি কোথায়, পুলিশেরই বা ইন্টেলিজেন্স কোথায়? অনেক ধন্যবাদ সিজার। অন্যদিকে বাংলাদেশি দুষ্কৃতী অস্ত্র হাতে আদালত চত্বরে কিভাবে, এ প্রশ্ন এড়ানো যায় না। আদালত পুশব্যাকের নির্দেশের পরেও কিভাবে এদেশে বাংলাদেশি দুষ্কৃতী আব্দুল এলো, এ প্রশ্ন এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার বিএসএফকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি। আদালতের নির্দেশের পর বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছিল আব্দুলকে, কিন্তু বিএসএফ এর নজরদারির অভাবেই আবারও ভারতে ঢুকে যায় এই আব্দুল, এমনটাই দাবি করছেন মন্ত্রী। ইনি বাংলাদেশের ন্যাশনাল, ইনি এসেছিলেন ইন্ডিয়াতে। আমরা একে প্রমাণ করে 3 ট্রায়াল হলো, ট্রায়াল হওয়ার পর 3 বছর 4 বছর ইনি জেলে ছিলেন। জেল থেকে পুশব্যাক করা হলো বাংলাদেশ প্রশাসনের মাধ্যম থেকে। পুশব্যাক করার পর বাংলাদেশের নাগরিক বিএসএফ যেখানে মোতায়েন থাকছে বর্ডার এলাকাতে, আমাদের ন্যাশনাল সিকিউরিটির জন্য, আমাদের দেশের সুরক্ষার জন্য, আমি অবাক হয়ে গেলাম যে বিএসএফ এর গাফলতির জন্য ওই লোকটা ইন্ডিয়াতে এসে কোর্টে কি করে ঢুকলো, কোর্টে একটা আর্মস কি করে দিল, এটা পুলিশ তদন্ত করছে। যার জন্য এটা ন্যাশনাল বিএসএফ এর একটি গাফলতির জন্য এই লোকটা বাংলাদেশ থেকে এখানে এসে এটা সেদিন ঘটনাটা করেছে আবল। আর আবল আর এরা একসঙ্গে জেলে ছিল,
এটা প্ল্যানিং মাফিক করা হয়েছে, এর পিছনে কোনো ষড়যন্ত্র আছে। গোয়ালপুকুরে পুলিশকে গুলি চালিয়ে আসামি ফেরার ঘটনার পর থেকে বেআইনি অস্ত্র উদ্ধারে পুলিশকে সক্রিয় হতে দেখতে পাওয়া যাচ্ছে। শিলিগুড়িতে ওয়ান শটার বন্দুক সমেত এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। টিকিয়াপাড়া থেকে বিনোদ সাহানি নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। আমি এই বিষয়ে কথা বলবো, আমার সঙ্গে আমার সহকর্মী দীপঙ্কর থাকবেন। তবে তার আগে আপনাদের জানাই, এই গোয়ালপুকুর কাণ্ডের পর বারাসত পুলিশও সতর্ক হয়েছে। বারাসত আদালতে লকআপের নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে খতিয়ে দেখতে এসডিপিও আইসি সিসিটিভি গুলো ঠিক মতন, ক্লোজ সার্কিট ক্যামেরাগুলো ঠিক মতো কাজ করছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে, গুরুত্ব সহকারে দেখা হচ্ছে, দেখছেন প্রশাসনিক আধিকারিকরা। তার কারণ জেলে বসে অপরাধীদের পরবর্তী প্ল্যানের যে ছক, সেই ছক করা যাবে না, সেই পরিস্থিতি, সেই পরিবেশ দেওয়া যাবে না। আমার সহকর্মী দীপঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে। দীপঙ্কর, কথা বলে চোর পালালে বুদ্ধি বাড়ে, কিন্তু আমরা চাই বুদ্ধি বাড়ুক এবং এই বিষয়গুলো আটকানো যাক। ঠিক কি কি পদক্ষেপ এখনো পর্যন্ত তারা করতে পেরেছেন? দেখো, একটা ঘটনা সামনে আসার পর পুলিশ যে নড়ে চড়ে বসেছে সেটা কিন্তু বারাসাত আদালত চত্বর দেখলে বোঝা যাচ্ছে। আজ বারাসাত এসডিপিও এবং বারাসাত থানার আইসি তারা আসেন এবং এই যে তোমাকে দেখাচ্ছি আদালতের যে গেট, এটা হচ্ছে বিল্ডিংয়ের মেন গেট। এই মেন গেটের ওপর একটা সিসিটিভি লাগানো আছে এবং তারপর দেখো গেটে কিন্তু কোনো সিকিউরিটি নেই এবং একই সঙ্গে এই যে আদার্স যে মূল গেট আদালত চত্বরে ঢোকার, সেখানেও কিন্তু কোনো রকম সিকিউরিটি থাকে না, কিন্তু কতগুলো সিসিটিভি লাগানো আছে। সেগুলো আদতেও সঠিক কিনা, সেই সিসিটিভিগুলো কতটুকু কাজ করে, এই সমস্ত বিষয় যেমন খতিয়ে দেখলেন। একই সঙ্গে আইনজীবীদেরও কিন্তু নানা রকম প্রশ্ন রয়েছে। তারা বিভিন্ন সময় নিরাপত্তাহীনতায় থাকেন, কারণ যেহেতু আদালতে বিভিন্ন ক্রিমিনালদের ধরে নিয়ে আসা হয়, বিভিন্ন অভিযুক্তদের ধরে নিয়ে আসা হয়, তাদের সঙ্গে অনেকে আসতে পারেন। এখানে একজন বিশিষ্ট আইনজীবী রয়েছেন, তার কাছে একটু জানতে চাইবো যে কী ধরনের সমস্যা বা কী ধরনের নিরাপত্তার অভাব। দেখুন, মোট সদর দুটো গেট আছে। যেহেতু উত্তর চব্বিশ পরগনা জেলার সদর শহর হচ্ছে এই বারাসাত এবং এটা জেলা আদালত, সুতরাং অসংখ্য আইনজীবী আসে, সাথে ল ক্লার্ক এবং সাথে সাথে আসে বিচার প্রার্থীরা। এখানে দুটো সদর গেট আছে ঠিকই, কিন্তু ঠিক নির্দিষ্ট সময় খোলা হয় না। এছাড়াও যে এই গেটের ব্যবস্থাপনা বা এখানে কোনো সিকিউরিটি বলে নিরাপত্তার ক্ষেত্রে একটু শিথিলতা আছে, এখানে কোনো নিরাপত্তারক্ষী থাকে না। তো বুঝতে পারছো, নিরাপত্তারক্ষী যে থাকে না সে কথা আইনজীবীরাও বলছেন। এবং একেবারে যে সমস্ত জায়গায় খামতি রয়েছে সেই বিষয়গুলো তারা দেখার চেষ্টা করছেন এবং এটা কোনো রকেট সায়েন্স নয়। প্রাক্তন পুলিশ কর্তা আমাদের জানিয়েছেন, আমাদের বলেছেন কিছুক্ষণ আগেই। ফলে এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে বলে আমরা আশা রাখছি। আমার সহকর্মী রাজা এবং দীপকে আপাতত ধন্যবাদ জানাই। অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে ফিরছি। কাল সকাল 9টা থেকে দক্ষিণ কলকাতায় বন্ধ থাকবে জল সরবরাহ। গার্ডেন ব্রিজ জল প্রকল্পের বিভিন্ন বুস্টার পাম্প রক্ষণাবেক্ষণের কাজ হবে। রবিবার সকাল পর্যন্ত দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় জল সরবরাহ বন্ধ থাকবে। আবার অসুস্থ জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়, শারীরিক পরীক্ষার জন্য এসএসকেএম হাসপাতালে কর্তৃপক্ষকে চিঠি। জেল কর্তৃপক্ষের চার্জ গঠনের দিন কিছুটা অসুস্থ বোধ করেছিলেন পার্থ। রাইকা পাহাড় সংলগ্ন অঞ্চলে জানা যাচ্ছে বাঘের উপস্থিতি, সাফ জানিয়েছেন মুখ্য বনপাল কুণাল দেইবাল। বন দপ্তরের আধিকারিকদের নিয়ে যমুনা গ্রাম সংলগ্ন ভাড়াড়ি পাহাড়ের জঙ্গল পরিদর্শন করেন তিনি। আর সেখানে বেশ কিছু পায়ের ছাপ পাওয়া গিয়েছে। আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে নেট দিয়ে ঘেরা হয়েছে গ্রাম, বসানো হয়েছে ট্র্যাপ ক্যামেরা। পশ্চিম বর্ধমান থেকে এবার বীরভূমে দুই দাঁতাল। সকালে বীরভূমের জয়দেব মোড়ের কাছে দুটি হাতিকে ঘুরতে দেখেন স্থানীয়রা। এলাকায় পৌঁছে হাতিগুলোকে ঘুম পাড়ানি গুলি ছুড়ে নিস্তেজ করেন বন দপ্তরের কর্মীরা। এরপর দাঁতাল দুটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে বন দপ্তর। গোয়ালপুকুরে পুলিশকে লক্ষ্য করে গুলির ঘটনায় যখন তোলপাড় রাজ্য, ঠিক তখনই বেআইনি অস্ত্র উদ্ধারে সক্রিয় হলো পুলিশ। শিলিগুড়িতে ওয়ান শটার বন্দুক সমেত ধৃত এক টিকিয়াপাড়া থেকে বিনোদ সাহানি নামে ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বালি বোঝাই ডাম্পারের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর। বাঁকুড়ার কতুলপুরের আনন্দপুলি এলাকার ঘটনা এটি। বাড়ি ফেরার সময় বেপরোয়া ডাম্পারের ধাক্কায় ছিটকে পড়েন লালমোহন সাঁতরা। বগুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন তাকে। আটক করা হয়েছে ওই ডাম্পার। আবারও দিল্লি অভিযানের ডাক কৃষকদের। 21শে জানুয়ারি শম্ভু সীমানা থেকে দিল্লি অভিযানের ডাক দুই কৃষক সংগঠনের। এর আগে ডিসেম্বরে 3 বার দিল্লি অভিযানের ডাক চেষ্টা করেন কৃষকরা। কাঁদানে গ্যাস, জল কামান ব্যবহার করে তাদের বারবারই বাধা দেয় হরিয়ানা পুলিশ। আগামী দিনেও দ্রুত আর্থিক বৃদ্ধির ধারা অব্যাহত রাখবে ভারত। পূর্বাভাস বিশ্বব্যাংকের। আগামী 2 বছরে 6.7% হারে আর্থিক বৃদ্ধি হবে ভারতের। দক্ষিণ এশিয়ার বৃদ্ধির হারের দিকে লক্ষ্য রেখে এমন পূর্বাভাস ওয়ার্ল্ড ব্যাংকের। ভারতের বৃদ্ধির হার বিশ্বের বৃদ্ধির হারের তুলনায় অনেক বেশি। মহাকুম্ভে পুণ্যের ডুব 7 কোটির।
11 থেকে 16 জানুয়ারির মধ্যে কুম্ভে স্নান, 7 কোটিরও বেশি পুণ্যার্থীর। এর মধ্যে 11 এবং 14 জানুয়ারি ত্রিবেণীর সঙ্গমস্থলে অমৃত স্নান করেন 5 কোটিরও বেশি পুণ্যার্থী এবং পর্যটক, এমনই দাবি করেছে উত্তরপ্রদেশ সরকার। এবারের মহাকুম্ভে 45 কোটিরও বেশি মানুষের আসার সম্ভাবনা। তুলে ফেলার কাজ শুরু। গম্ভীরের কোচিং টিমে নতুন ব্যাটিং কোচ শীতাংশু কোটাক। ইংল্যান্ডের বিরুদ্ধে টি20 সিরিজের জন্য থাকছেন অন্য ভাবনা। ইরানে প্রথম ম্যাচ, তার আগে কলকাতায় 3 দিনের শিবির করবে ভারত। কিছুক্ষণ আগে কলকাতার এক বহুতলে আগুনের ছবি দেখাচ্ছিলাম, এবার হাওড়ায়, মধ্য হাওড়ার 41 নম্বর চারুচন্দ্র সিং লেনের সেখানে একটি বহুতলে আগুন লেগে গিয়েছে বলে এখনো পর্যন্ত আমাদের কাছে খবর এসেছে। আগুন জ্বলতে দেখা যায় মিটার বক্সের কেবল থেকে। আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসিন্দাদের মধ্যে খুব স্বাভাবিকভাবেই। মহিলা ও শিশুরা আটকে পড়েন সেখানে। ধোঁয়ায় ভরে গিয়েছে চারদিকে। এই মুহূর্তের পরিস্থিতিকে আমি জানবো আমার সহকর্মী সুব্রতর কাছ থেকে। সুব্রত, হ্যাঁ দেখো, একেবারেই আবাসনের যে মূল এন্ট্রেন্স, সেই এন্ট্রেন্সে ঢোকার মুখেই বাঁদিকে যে মিটার বক্স, সেই মিটার বক্সে মূলত আগুন লাগে। কালো ধোঁয়া এলাকা ঢেকে যায়। আবাসিকরা আতঙ্কিত হয়ে পড়ে। তারা দ্রুত ঘর খালি করে দেওয়ার জন্য তারা বাইরে বেরিয়ে পড়ে এবং ঘটনাস্থলে দমকলকে খবর দিলে দমকলের একটি ইঞ্জিন এসে তৎপরতার সঙ্গে আগুন নেভান। কিন্তু পাশাপাশি স্থানীয় মানুষজন তারাও কিন্তু আগুন নেভাতে সাহায্য করেন। কিন্তু এই কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু মিটার বক্সে যে আগুন, সেই মিটার বক্সে আগুন লাগার পরে দ্রুত বিস্ফোট হতে থাকে এবং আগুন চারিদিকে পড়তে থাকে এবং তাতে করে মানুষজন আতঙ্কিত হয়ে পড়ে। আগুন এখন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে তো? একেবারেই দেখো, ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। হতাহতের কোনো খবর নেই, কেউ আহত হননি? একেবারেই। ধন্যবাদ সুব্রত। পাশাপাশি কলকাতার আরো একটা ছবি আপনাদের দেখাচ্ছি। কিছুক্ষণ আগেই সেই ছবি নিয়ে আমরা আপনাদের দেখাচ্ছিলাম যে কলকাতা আজকে যে বহুতলে হাঙ্গারফোর স্ট্রিটের 9 নম্বর হাঙ্গারফোর স্ট্রিটের ছাদে আগুন লেগে যায়, একটি বহুতলের ছাদে। সেখানকার ছবি। দমকলের 5টি ইঞ্জিনের সহায়তা দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে পারেন। সেখানেও খুব স্বাভাবিকভাবে আতঙ্কের একটা বাতাবরণ তৈরি হয়েছিল। বয়োজ্যেষ্ঠরা তারা ভয়ে বাড়ির বাইরে চলে এসেছিলেন। আপনাদের সেই ছবি আমরা দেখিয়েছি। পাশাপাশি হাওড়া, কিন্তু এক্ষেত্রে জানিয়ে রাখি, দুটো ক্ষেত্রেই আগুন সম্পূর্ণরূপে এখন নিয়ন্ত্রণে। জাস্ট এখনই হচ্ছে।